আরব নেতৃবৃন্দকে বলবো যে আপনাদের এই ক্ষমতার যে স্বার্থ এটা বেশি দিন স্থায়ী হবে না। এবারের ঈদ আমরা আসলে স্বস্তিতে কাটাতে পারিনি। সমস্যাটা হলো আমাদের মধ্যে উম্মাহ চিন্তাটা হারায় যাওয়া। আমরা দূরে থাকতে পারি কিন্তু আমাদের দেহ প্রাণ মন সব ফিলিস্তিনবাসীর সাথে আছে। প্রত্যেকের সাথে প্রত্যেকের স্বার্থের দ্বন্দ্ব। বাংলাদেশের সকল মতের মানুষ একটা প্ল্যাটফর্মে আসা দরকার। হয়তো অনেকে বলবে যে বাস্তবতা নিরিখে ইসরায়েলের সাথে যারা আছে তাদের শক্তি অনেক বেশি আর মুসলমান শক্তি অনেক কম। গোটা দেশের নেতৃবৃন্দ বিশ্বের নেতৃবৃন্দ একটি পদক্ষেপ গ্রহণ করবে যেটাতে ইসরায়েলকে থামানো যায়। কেউ ইসরায়েল নিয়ে কোন রাষ্ট্র কোনো কথা বলছে না, এটা আমাদেরকে খুব বেশি আহত করে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস আয়োজনে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা উপস্থিত হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে, দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি রাজনীতি অর্থনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। আজকে আমাদের আলোচনা একটু ভিন্নধর্মী। আজকে আমরা আলোচনা করতে চাই, আজকে বিকেল 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে একটি গণজমায়েত হয়েছিল, যেটি আসলে মার্চ ফর গাজা নামে এই জমায়েতকে নামকরণ করা হয়েছে। সেখানে অসংখ্য মানুষের উপস্থিতি এবং এত গণজমায়েত আসলে দেশের মানুষ কবে দেখেছে সেটা বলা মুশকিল। এবং এই গণজমায়েত সোহরাওয়ার্দী উদ্যানের পাশে, বিশেষ করে কাকরাইল থেকে শুরু করে শাহবাগ বাংলা মোটর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা করব আমরা। আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দিই আপনাদের সাথে। আমার বাপাশেই আছেন শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরপরেই আছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকেই মাই টিভি স্টুডিওতে স্বাগত। আমরা ইতিমধ্যেই শুনেছেন যে আলোচনা করতে চাই আজকের যে আয়োজন মার্চ ফর গাজা, সেটাকে কেন্দ্র করে আজকের এই সমাবেশে নিশ্চয়ই আপনারা উপস্থিত ছিলেন। এই সমাবেশ সম্পর্কে আমরা একটু জানতে চাই। শুরু করতে চাই মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনাকে দিয়ে। আজকের কর্মসূচিটি প্রত্যাশিত ছিল। আমি শুরুতে মাই টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আমাদেরকে যারা দেখছেন সকলকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের কর্মসূচি এদেশের তৌহিদি জনতার রক্তক্ষরণ পরবর্তী একটি কর্মসূচি। এবারের ঈদ আমরা আসলে স্বস্তিতে কাটাতে পারিনি। আমরা যখন ঈদ উল ফিতর উদযাপন করছিলাম, আমরা তখন লক্ষ্য করলাম গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে নারী শিশুদেরকে যেভাবে পাইকারি গণহত্যা করছিল, সে 2023 সালের অক্টোবর থেকে যে গণহত্যাটা চলছিল, এর ধারাবাহিকতায় সেটা 50,000 প্লাসে উন্নীত হয়েছে। এবং নৃশংস কায়দায় যে গণহত্যাগুলো, নারী এবং শিশুদের যে লাশের চিত্র মিডিয়াতে তো খুব কমই আসে, তার মধ্যে যায় আমাদের সামনে, জাতির সামনে আসলো, আমরা স্তম্ভিত হয়ে গেলাম, আমরা বাকরুদ্ধ হয়ে গেলাম। গোটা জাতি, বিভিন্ন দল, বিভিন্ন মত পথের মানুষ বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করেছে। সে জায়গায় সকল জায়গা থেকে একটা দাবি ছিল, গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটা কর্মসূচি পালন করা যায় কিনা। আফগানিস্তানে যখন আমেরিকার হামলা হয়েছিল, আমরা দেখেছি জেলায় জেলায়, আমি তখন ফেনীতে ছিলাম, জেলায় জেলায় প্রতিটা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ কর্মসূচি পালন হয়েছিল। এরকম একটা ঐক্যবদ্ধ কর্মসূচির দাবি ছিল। আলহামদুলিল্লাহ বিভিন্ন মত পথের মানুষেরা মিলে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এই নামে মার্চ ফর গাজা কর্মসূচি, যেটা আজকে পালিত হয়েছে, এটি শুরুতে প্ল্যান ছিল এভাবে যে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবে, সেখান থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ করে আমরা যাব। কিন্তু গোটা দেশের মানুষের যে সাড়া পাওয়া গেল, দলমত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে, আমরা তখন চিন্তা করলাম সামগ্রিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে বা এই প্রোগ্রামের স্থায়িত্বের কথাটা বিবেচনা করে, মানুষের কষ্টের কথা, তীব্র গরম পড়ছে আপনারা জানেন, এই বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্ত হলো যে সবাই ঢাকা শহরে বিভিন্ন প্রান্ত থেকে মার্চ করে সোহরাওয়ার্দী উদ্যানে আসবে। আমরা এখানে 5টি স্পট আমরা নির্ধারণ করেছিলাম। এদিকে নীলক্ষেত, তারপরে বাংলা মোটর, এরপরে মৎস্য ভবন, বাইতুল মোকাররম উত্তর গেট এবং গুলিস্তান 0 পয়েন্ট। তো আমরা 5টা পয়েন্ট নির্ধারণ করলেও ঢাকার বিভিন্ন অলিগলি থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, আপনারা দেখেছেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে ট্রেনে করে, বাসে করে, বাসের সাথে করে হাজারো জনতা, লক্ষ কোটি জনতা এই কর্মসূচিতে সামিল হয়েছে। এবং আমাদের কর্মসূচি ছিল বিকাল 3টায়, কিন্তু সকাল 8টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যান লোকারণ্য হয়ে যায়। যার কারণে অনেকক্ষণ থাকার কারণে যে কর্মসূচি আমাদের 5টায় সম্পন্ন হওয়ার কথা ছিল, সেটা আমরা 4:30টার আগে সম্পন্ন করে ফেলি, যেহেতু মানুষের গরমে
অস্বস্তি হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ এই কর্মসূচির মাধ্যমে মূলত বাংলাদেশ থেকে আমরা যে মেসেজ দিতে চেয়েছি যে ফিলিস্তিনের গাজাবাসী, ফিলিস্তিনবাসী, রাফাবাসী তারা মানে একক না, তাদের সাথে আমরাও আছি। আমরা দূরে থাকতে পারি কিন্তু আমাদের দেহ প্রাণ মন সব ফিলিস্তিনবাসীর সাথে আছে। তার পাশাপাশি জায়নবাদী যারা, টেরোরিস্ট ইসরায়েল যারা, যারা যুগের পর যুগ, বছরের পর বছর অন্যায়ভাবে আমাদের পবিত্র ভূখণ্ডকে দখল করে নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে, আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছি যে তোমরা যতই বাড়াবাড়ি করো না কেন, গোটা বিশ্ব থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ এবং তোমাদের রাষ্ট্রের অস্তিত্ব বিলীনের এখন স্লোগান উঠছে, তোমরা দ্রুত থামো। তার পাশাপাশি যারা এই গণহত্যার পরেও মুখে কুলুপ এঁটে বসে আছে, আরব বিশ্ব, তার পাশাপাশি যারা অস্ত্র দিয়ে সাপোর্ট দিচ্ছে আমেরিকা সহ, আমরা তাবৎ বিশ্ব সংস্থাকে, বিশ্ব জনগোষ্ঠীকে, সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা মেসেজ দিতে চেয়েছি গোটা বিশ্বব্যাপী আজকে বিক্ষুব্ধ শুধুমাত্র মুসলমানরা নন, মুসলমান বিভিন্ন ধর্মাবলম্বী নির্বিশেষে আজকে গাজার মানুষের পক্ষে, ফিলিস্তিনের শিশুদের জন্য, নারীদের জন্য আজকে বিশ্বের প্রান্তরে প্রান্তরে যে মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, স্লোগান হচ্ছে, তারই একটি বিক্ষোভের চূড়ান্ত রূপ একটি বাংলাদেশের মানুষ দেখিয়েছে। আমরা মনে করি যে এই কর্মসূচির মাধ্যমে আমরা সফল হয়েছি কয়েকটা কারণে। একটা হচ্ছে আমরা অনেক দিন ধরে বাংলাদেশের সকল মতের মানুষ একটা প্ল্যাটফর্মে আসা দরকার। তো আমরা গাজা ইস্যুতে আমরা একমত হতে পেরেছি, আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি। আজকে যখন আমরা চিত্র দেখছিলাম স্টেজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন স্কলার বৃন্দ, আমরা দেখে আমাদের মনটা ভরে গেল। আমাদের বিশ্বাস শুধু ফিলিস্তিন ইস্যুতে নয়, জাতিগত ইস্যুতে, আমাদের দেশের ইস্যুতে, একটি সুন্দর বাংলাদেশ গড়ার ইস্যুতে যদি সবাই এক কাতারে থাকে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকে, আমার বিশ্বাস আজকে যেভাবে আমরা সফল কর্মসূচি বাস্তবায়ন করেছি, ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের পাশে হিন্দুত্ববাদী ভারত আছে, তারা আজকে যে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করছে, আজকে আমাদের এই সম্মেলনে বক্তব্য হয়নি, একটি স্মারক সেখানে পেশ করা হয়েছে। জনাব সাংবাদিক মাহমুদুর রহমান তিনি পেশ করেছেন। তিনি জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন দেশ সংস্থার নেতৃবৃন্দের উপরে 5টা পয়েন্টে তিনি কথা বলেছেন। তার পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতি কথা বলেছেন, এর পাশাপাশি ওআইসি এবং মুসলিম বিশ্বের প্রতি আবেদন রেখেছেন। আমরা বাংলাদেশ থেকে বিশ্বাস করি যে এই আজকের গণজোয়ারের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছে যাবে। ওআইসি, আরব লীগ এবং জাতিসংঘ সহ সকলেই, বিশেষ করে এথনিক ক্লিনজিং যেটা হচ্ছে, সেখানে জাতিগত নিধন যেটা চলছে, তাদেরকে গাজা থেকে উচ্ছেদ করার যে চেষ্টা চলছে, এটা অচিরেই এবং অতি দ্রুত বন্ধ করার ক্ষেত্রে আমার বিশ্বাস আজকের এই বাংলাদেশের প্রান্ত থেকে যে গগন বিদারের স্লোগানে মুখরিত করে আজকে যে কর্মসূচি পালিত হয়েছে, এটার মাধ্যমে তারা মেসেজ পাবেন। আমরা আশা করছি গোটা দেশের নেতৃবৃন্দ, বিশ্বের নেতৃবৃন্দ একটি পদক্ষেপ গ্রহণ করবে যেটাতে ইসরায়েলকে থামানো যায় এবং এই নিধন থেকে, হত্যাযজ্ঞ থেকে আমাদের প্রিয় গাজাবাসীকে রক্ষা করা যায়। জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে শেখ ফজলুল করিম, আপনার কাছে আজকের এই সমাগম যেটা আমরা দেখলাম, আসলে এই এত মানুষের একসাথে উপস্থিতি, বিশেষ করে গাজাবাসীর প্রতি সমর্থন, এটা বিশ্ববাসীর কাছে যারা আসলে ক্ষমতাধর রাষ্ট্র, তারা কেন কোনো ভূমিকা নিতে পারছে না? আমরা তো মেসেজ দিচ্ছি, আমরা তাদের পাশে আছি, সেটাই প্রকাশ করতে পারছি, কিন্তু যাদের আসলে ভূমিকা রাখার কথা, যাদের আসলে পদক্ষেপ নেওয়া উচিত, তাদের নীরবতা কেন দেখছি আমরা? আলহামদুলিল্লাহ, আজকে মাই টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা সবসময় বলি, মানে প্যালেস্টাইনের যে ইস্যুটা বা বাইতুল মাকদিস আমাদের থেকে হারায় যাওয়া, এটা কি সমস্যা না সমস্যার উপসর্গ? আমি সবসময় বলি যে ওটা আসলে মূল সমস্যা না, সমস্যার উপসর্গ। সমস্যাটা কি, আপনি যে প্রশ্নটা করছেন তার উত্তর এটা বলি। সমস্যাটা হলো আমাদের মধ্যে উম্মাহ চিন্তাটা হারায় যাওয়া। আমরা দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে মানুষ, মুসলমানরা একটা দেহের মতো, তার শরীরে একাংশে ব্যথা পাইলে সারা অংশ সেটা প্রতিক্রিয়া করে। এই যে উম্মা বোধটা, এই যে এক দেহের মতো হয়ে থাকা, এটা আসলে আমরা হারায় ফেলছি। দেখেন, প্যালেস্টাইন ইস্যুটা তো সবাই দেশে আমরা জানি, প্রথম বিশ্বযুদ্ধের সময় এটা লিগ অফ নেশন যেটা হয়েছিল, তারা এটা দিয়ে দিল হলো ব্রিটেনের কাছে এটাকে পরিচালনা করার জন্য, ব্রিটেনের সাথে ভাগ করলো। তখনও কিন্তু খেলাফত প্রতিষ্ঠিত আছে। তখনই আমাদের এই রুখে দাঁড়ানো উচিত ছিল, কারণ প্যালেস্টাইন এটা নিয়ে 1000 বছর ধরে একটা সমস্যা ছিল। ইতিহাসে যখনই মুসলমানরা শাসন করছে ওই সময়টাতে এই জায়গাটা ভালো ছিল, যখন নিয়ে গেল তখন রুখে দাঁড়ানোর দরকার ছিল। কিন্তু তারপরে কি হইলো দেখেন, দীর্ঘ সময় আমরা খেলাফত ভেঙে ফেলছি, আমরা নতুন নতুন রাষ্ট্র তৈরি হয়েছে। আসলে রাষ্ট্র তৈরি মানে কি, আসলে নতুন নতুন বিভক্তি তৈরি হয়েছে। আজকে আমরা আরব বিশ্ব বলি, আরব বিশ্ব বলতে একক কিছু না, আজকে আমরা অনেকগুলো দেশ, প্রত্যেকের সাথে প্রত্যেকের স্বার্থের দ্বন্দ্ব। এই জায়গাগুলোর কারণে আসলে আমরা, মানে যারা কিছু করার কথা তারা কিছু করতে পারছে না।
যেমন ধরেন হয়তো অনেকে বলবে যে বাস্তবতা নিরিখে ইসরায়েলের সাথে যারা আছে তাদের শক্তি অনেক বেশি আর মুসলমান শক্তি অনেক কম, তাই যদি হয় আমরা সব মুসলমান মিলে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ করতাম, তাতে হারতাম, কিন্তু তাও কিন্তু হচ্ছে না। তো এটা আসলে আমাদের আক্ষেপের জায়গা, দুঃখের জায়গা। সেই জায়গা থেকে আজকের যে আমাদের সমাবেশটা হইলো এটা একটা বড় বার্তা দেবে। বাংলাদেশে তো অনেকবার অনেক বড় বড় মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে, কিন্তু এইটা একটা ইউনিক একটা ছিল যে এটার কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন বা কোনো সংগঠন, অরাজনৈতিক সংগঠন, তাদের বাইরে এটা হয়েছে। এখানে শুরুর কথা ছিল শাহবাগ থেকে আসলে মানিক এভিনিউ, পরে বিনিয়োগ সম্মেলনের কারণে এটা আসলে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো সকলেই মিলে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। একই সাথে সাথে বাংলাদেশ সরকারকেও আমরা এক ধরনের একটা চাপ আমরা দেওয়ার চেষ্টা করছি যে আমরা ডক্টর ইউনূস সাহেবের অনেক বড় একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, হয়তো বাংলাদেশ নিলে কিছু হবে না, কিন্তু প্রত্যেকটা আন্তর্জাতিক সংস্থা আমরা একটা তো প্রস্তাব তো তুলতে পারতাম, কিন্তু দুঃখজনক হলো আমরা এখনো প্রস্তাব তুলি নাই। এর আগেও আমি ছোটখাটো দেখছি যে একাধিক জাতিসংঘে প্রস্তাব তোলা হয়েছে, অমুক জায়গায় রেজলিউশন হয়েছে, রেজলিউশন মানে না ইসরায়েল, ঠিক আছে, কিন্তু আমরা তো তুলতে পারতাম। আসিয়ান হলো, এটা হলো, সেটা হলো, কত কিছু হলো, কেউ ইসরায়েল নিয়ে কোন রাষ্ট্র কোনো কথা বলছে না। এটা আমাদেরকে খুব বেশি আহত করে। সেই জায়গাতে আমরা বাংলাদেশ সরকারকেও এটা আমরা বলতে চাই যে আপনারা এই যে জনমানুষ যাদের কথা আপনারা বলেন, যাদেরকে রাজনীতি করার কথা বলেন, তারা সকলেই কিন্তু মানে ফিলিস্তিন নিয়ে, গাজা নিয়ে খুব মানে আহত হয়ে আছে। তো সেই জায়গাটাতে সরকার যদি এই অনুধাবনটা করে যে আমাকে রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নিতে হবে, সেটা খুব কাজের কাজ হবে। আর আমরা আজকে যেটা হয়েছে এটা আত্মতৃপ্তির কিছু নাই আসলে, মানে এমন একটা পরিস্থিতিতে সত্যিকার অর্থে যা করণীয়, আমি মিডিয়ার সামনে খোলাখুলি বলি, সেটা হলো যে রক্ত ঝরাচ্ছে পাল্টা সে রক্ত ঝরানো বন্ধ করানো, তাতে যদি হামলাকারী রক্ত ঝরাইতে হয় সেটা ঝরানো উচিত ছিল। এটা বিশ্বের সকল বিবেচনা সেটা আইনসিদ্ধ হওয়ার কথা, কিন্তু আমরা সেটা করতে পারতেছি না। বিশ্ব ব্যবস্থা এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে গেছে যে কথাটা বলার কারণে হয়তো আমি থেটে পড়তে পারি, কিন্তু আর কিছু করার নাই। কারণ ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা হয়েছে, যেভাবে শিশুদেরকে হত্যা করা হয়েছে, এটাকে আর এখানে বসে থাকার মানে আর কোনো রেখে দেখে কথা বলার এই সুযোগটা আসলে নাই। তো আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের সকল মানুষ, শুধু ইসলামপন্থীরা না, সকল দল, সকল মত, সকলে যেভাবে সমর্থনটা জানিয়েছে, আমি বাংলাদেশ সরকারকে বলবো এই সমর্থনটাকে অনুধাবন করে আপনার জায়গা থেকে আপনি যত জায়গায় কথা বলা যায় সব জায়গায় কথা বলেন। আমরা বিশ্ব নেতৃবৃন্দকে বলবো, বিশেষ করে আরব নেতৃবৃন্দকে বলবো যে আপনাদের এই ক্ষমতার যে স্বার্থ, এটা বেশি দিন স্থায়ী হবে না, এই স্বার্থের দ্বন্দ্ব ভুলে যান। কারণ ওরা আজকে ফিলিস্তিন, ইসরায়েল, আরব, কাতারি এভাবে ভাগ করে না, ওরা ইন জেনারেল সবাইকে মুসলমান হিসেবে ধরে। ওইখানে যদি আজকে কাতারের লোকজন থাকতো তাদেরকে সে হত্যা করতো, ওইখানে তারা হত্যা করছে ফিলিস্তিন হিসেবে হত্যা করছে না, মুসলমান হিসেবে হত্যাটা করতেছে। তো সেই হত্যার প্রতিবাদ রুখে দাঁড়ানোর জন্য সবাইকে আসা উচিত, এবং এখানে শুধু মুসলমান না, সকল মানবতাবাদী সবাই। আমি আশ্চর্য হই যে আমেরিকাতে একটা কুকুরের প্রতি কেউ যদি নির্মমতা করে তাদের মানবতা বোধ জেগে ওঠে, সেখানে এত মানুষ হত্যা করছে, এই এত ইউরোপে কি মানুষের কি মানবতাবোধটা জাগ্রত হয় না? ইউরোপীয় মানুষদেরকে তো সংবেদনশীল আমরা জানি, সেখান থেকে তো মানবাধিক অনেক সুন্দর সুন্দর থিওরি আসছে, তারা মানবতার পক্ষে অনেক কাজও করেছে, কিন্তু ফিলিস্তিনের ব্যাপারে এত উদাসীন তারা কি করে হয়? তারপরেও সুক্রিয়া যে ইদানিংকালে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণ প্রজন্ম আন্দোলন করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু সামগ্রিকভাবে সমস্ত ইউরোপিয়ান সরকারগুলো, জনগণের কাছে আমাদের আবেদন যে ভাই প্যালেস্টাইন কার হবে সে অন্য কথা, বাইতুল মাকদিসে কে ইবাদত করে পরের কথা, এই মানুষ হত্যাটাকে বন্ধ করা উচিত, এই শিশু হত্যাটা বন্ধ করা উচিত। ওই শিশুর তো কোনো রাজনৈতিক পরিচয় নাই, ওই শিশু তো কিছু করে নাই, কিন্তু সেখানেও আসলে ইউরোপিয়ানদের জনগণের ভাবটা আসলে আমি বুঝি না যে তার কেন এটাকে রুখতে পারতেছে না। তো এটা আসলে সারা বিশ্বের জন্য একটা অভিশাপের জায়গা, একটা কলঙ্কের জায়গা। 1000 বছর পরে যদি এই সভ্যতা থাকে, সবাই আমাদের কলঙ্কিত করবে যে এর নির্দিষ্ট সময় এভাবে মানুষ হত্যা হয়েছে, কেউ কোনো প্রতিবাদ করে নাই। আমি যখন বসনিয়ার গণহত্যার কথা আমি এখন পড়ি, আমার কাছে মনে হয় যে এভাবে এতগুলো মানুষ হত্যা করে ফেললো, কেউ কিছু বললো না। তো আমার সম্পর্কিত তারা এটা বলবে যে এত গণহত্যার কেউ কিছু বললো না। সেজন্য আজকের যে সমাবেশটা হয়েছে সেটা শুধু বাংলাদেশের মানুষের জন্য না, সারা বিশ্ববাসীর প্রতি আমাদের আবেদন থাকবে, যার যার জায়গা থেকে আপনারা কথা বলেন। এটা আমার পজিশন ঠিক থাকবে কি থাকবে না পরের প্রশ্ন, কিন্তু আমি মানবতার পক্ষে একটা কথা বলে যেতে পারলাম, এই জিনিসটা আসলে হওয়া উচিত। সেটা যদি না হয়, মানবতায় দিয়ে আমাদের ক্ষমা করবে না, ইতিহাস আমাদের ক্ষমা করবে না। শুধু মুসলমান হিসেবে নয়, মানুষ হিসেবেই এটা সকলের প্রতি আমি আবেদন করব, সেটা ইউরোপিয়ান হোক, চীনা হোক, আমেরিকান হোক, সকলে মিলে প্রতিবাদটা আমাদের জারি রাখা উচিত। জি, ধন্যবাদ মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আমরা যদি আসলে গাজার অবস্থা বিবেচনায় নেই, তাহলে যে মানবিক বিপর্যয় হচ্ছে, শিশুদেরকে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, যেমনটি বলছিলেন ফজলুল করিম সাহেব, যে আসলে তাদের তো কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাহলে বিশ্ববাসী কেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে না? আসলে চাওয়াটা কি, তারা কি মেসেজ দিচ্ছে, আমরা আসলে কি ধরে নিতে পারি?
আসলে দেখুন, আজকে আমরা যে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেছি, সেখানে আমাদের মৌলিক একটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমরা শুধু ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছি, বিষয়টা এক পেশে শোনা যেতে পারে। আমরা মানবিকতার পক্ষে দাঁড়াচ্ছি। একটা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষ কিভাবে একজন মানুষকে জ্বলন্ত পুড়িয়ে মারতে পারে। আল জাজিরার সাংবাদিক, দুজন সাংবাদিককে পুড়িয়ে মারার ভিডিও ফুটেজ আমাদের কাছে এসছে। এরপরে বোম্বিং এমনভাবে করা হচ্ছে যেখানে মানুষ পর্যন্ত বোমার আঘাতে আকাশে উঠছে, শিশুরা উঠছে। যেখানে তারা তাঁবু গেড়ে আশ্রয় নিয়েছে, শরণার্থী শিবিরে হামলা চালানো, এর চাইতে অমানবিকতা কি হতে পারে? হাসপাতাল যেখানে প্রত্যেকটা বেডে শুধু নয়, বিছানায় নারী শিশু আহতরা কাতরাচ্ছে, সে হাসপাতালে বোমা চালানো হয়েছে। গত পরশুদিন দেখলাম যে স্কুলের বেঞ্চিগুলোতে রক্ত, শিশুদের মাংস গোস্ত ছড়িয়ে ছিটে পড়ে আছে। মানে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, উপাসনালয় কোনো কিছুই কিন্তু বাদ থাকেনি। তো আমরা শুধু যে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছি, আমরা একটা মুসলিম উম্মাহ, তারা মুসলিম, এই জন্য দাঁড়াচ্ছি, বিষয়টা এরকম নয়। আমরা মানবতার পক্ষে দাঁড়িয়েছি। আজকে ফিলিস্তিন যে একটি বর্বর রাষ্ট্র, তাদের যুদ্ধবিরতি তারা মানে না। নারী শিশুদেরকে যেভাবে হত্যা করছে পাইকের হারে। ইসরায়েল বিশেষ করে এই যে 2 মার্চ থেকে তার ইসরায়েলের কথা ঢোকা বন্ধ করে দিয়েছে। জি, ইসরায়েল, তারা ইসরায়েল টেরোরিস্ট একটি রাষ্ট্র হিসেবে, বর্বর একটি রাষ্ট্র হিসেবে ছোট্ট ছোট্ট শিশু যারা, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কেন ধরে নিয়ে যাচ্ছে? এরা বড় হবে, এরা প্রতিবাদী হবে। কারণ তারা তার পিতাকে হত্যা করতে দেখেছে, তাদের ভাইকে হত্যা করতে দেখেছে, তাদের মাকে হত্যা করতে দেখেছে, তাদেরকে পর্যন্ত হত্যা করছে নির্বিচারে। এই নির্বিচারে গণহত্যা এটা মানবিকতার চূড়ান্ত বিপর্যয়। কিন্তু আজকে বিশ্বের তাবৎ রাষ্ট্রগুলো, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, যারা শক্তিধর রাষ্ট্র, তারা চুপ করে আছে কেন? কারণ এখানে আমেরিকার স্বার্থ। আমেরিকা তাদের কাছে অস্ত্র বিক্রি করছে, তাদের কাছে অস্ত্র সাপ্লাই দিচ্ছে। তার পাশাপাশি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কিন্তু আজকে বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো আজকে চুপ করে বসে আছে। শুধুমাত্র ফিলিস্তিনের ইস্যু তো নয়, বিশ্বব্যাপী মুসলমানরা যেখানে নিগৃহের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, সেখানে কারো কোনো কথা নেই। আমার সহালোচক বলছেন যে একটা কুকুর মারা গেলে তাদের মায়া কান্না হয়, কিন্তু মানুষ নির্বিচারে হত্যা হচ্ছে, সেজন্য তাদের কোনো ভ্রুক্ষেপ নেই কেন? এটা আমি মনে করি যে আজকে গোটা বিশ্ব নেতৃবৃন্দ যারা, তারা মানবিক দৃষ্টিকোণ থেকে বিশ্বকে পরিচালনা, রাষ্ট্র পরিচালনার জায়গায় তারা ব্যর্থ হয়েছেন। বরং তারা বিভিন্ন পর্যায়ে আমরা দেখছি তারা অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছে। আজকের জন্য আমাদের এই সমাবেশ থেকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি 5টা আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে বলা হচ্ছে যে জায়নবাদী ইসরায়েলের যারা গণহত্যার সাথে জড়িত, নেতানিয়াহু সহ, তাদেরকে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার নিশ্চিত করতে হবে। শুধু যুদ্ধবিরতি নয়, আজকে কোনো রাষ্ট্র আমরা দেখি যুদ্ধবিরতির আলোচনা করে। কিসের যুদ্ধবিরতি? যারা যুদ্ধবিরতি মানে না এবং যারা যুদ্ধবিরতি দিয়ে বরং তাদের রসদ যোগায় আবার নারী শিশু হত্যা করার জন্য, এখানে যুদ্ধবিরতির কোনো আলোচনা হতে পারে না। বরং গণহত্যা বন্ধের জন্য কার্যকর এবং সম্মিলিত পদক্ষেপ নেওয়া হয়, সে দাবি জানানো হয়েছে। 1967 সালের পূর্ববর্তী যে ভূমি ছিল ইসরায়েল ফিলিস্তিনের, সেই ভূমি যেন ফিরিয়ে দেওয়া হয়। মুসলমানদের ভূমি, গাজাবাসীর ভূমি, ফিলিস্তিনের ভূমি তারা দখল করতে করতে, উচ্ছেদ করতে 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 আজকে সেটা 10 ভাগের 1 ভাগে উপনীত হয়েছে। এবং সেই গাজাকেও আজকে আমেরিকার প্রেসিডেন্ট তিনি বলছেন সেটাকে তিনি কিনে নেবেন, গাজাবাসীকে সেখান থেকে উৎখাত করবেন। এজন্য আজকে দাবি করা হয়েছে 1967 সালের পূর্ববর্তী যে ভূমি ছিল, এই ভূমি ফিরিয়ে দিতে হবে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাষ্ট্রের রাজধানী হিসেবে ঘোষণা করতে হবে, তার স্বীকৃতি দিতে হবে। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সকল পথ যেন উন্মুক্ত হয়, এটা জাতিসংঘ সহ গোটা বিশ্ববাসীর নেতৃবৃন্দের কাছে আমরা আজকে সমাবেশ থেকে উত্থাপন করেছি। আমরা আশা করি যে তারা মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখবেন, কিন্তু কেন জানি আমরা হতাশ হতে হয়। তো বিশ্বের তাবৎ শিক্ষার্থী যারা, তরুণ যারা আগামীর প্রজন্ম নিয়ে যারা চিন্তা করছে, আজকে বাংলাদেশে যে গণবিক্ষোভ হয়েছে আমরা দেখেছি, আমেরিকায় তার চেয়ে বড় বিক্ষোভ হয়েছে। তারপর আমেরিকায়ও আজকে মানুষ সচেতন হচ্ছে। জায়নবাদীদের তৎপরতা, জেনোসাইডের বিরুদ্ধে গোটা বিশ্বের তাবৎ জনগোষ্ঠী নেমে আসছে। আমার বিশ্বাস এখান থেকে বোধোদয় হবে। যদি বোধোদয় না হয়, তরুণ প্রজন্মের কাছে যারা মোড়লগিরি করছে, রাষ্ট্রের বিভিন্ন প্রান্তরে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার যাদের পরিকল্পনা, তারা পরাভূত হবে। আমার বিশ্বাস এক নতুন দিগন্ত, বিশ্বের প্রান্তরে নতুন সূর্য উদিত হবে। সেখান থেকে আমি বিশ্বযুদ্ধ, নতুন 3য় বিশ্বযুদ্ধ হবে আমি সেটা মনে করি না। আমি মনে করি তরুণদের নেতৃত্বে বিপ্লব হবে ইনশাআল্লাহ।
আজকে আমরা দেখি যে ভিন্ন ধর্মাবলম্বী নারীরা, শিশুরা, আবাল বৃদ্ধ বনিতা সকলে রাজপথে নেমে আসছে এই অমানবিকতার বিপক্ষে। আমরা এর পাশাপাশি আমাদের রাষ্ট্রের, বাংলাদেশের সরকারের প্রতি আমরা কিছু আহ্বান জানিয়েছি। আমাদের আজকের এই প্রোগ্রামের সভাপতি ছিলেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালেক, তিনি সেই বিষয়গুলো পেশ করেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল আগে ছিল, এটা এখন তুলে দেওয়া হয়েছে, যেটা শেখ হাসিনা সরকার এটা প্রতিস্থাপন করেছে। কেন প্রতিস্থাপন করেছে? আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি যে তাদের কাছ থেকে এই যে আড়ি পাতার সরঞ্জাম কিনেছিল, মানে তাদের সাথে কি চুক্তি করেছে, তাদের কাছ থেকে কি উপায় উপকরণ এই সরকার গ্রহণ করেছে। যারা ভিন্ন মত পথের মানুষ ছিলেন, ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, নজরদারি করা থেকে শুরু করে আমরা টিয়ার শেল, তারপরে সাউন্ড গ্রেনেড, অনেক উপায় উপকরণ ইসরায়েল থেকে কিনেছে বলে আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি। তারা দেখেন আমাদের বিরোধীদের উপর জুলুম করতে গিয়ে মুসলিম সত্তা, আমাদের হৃদয়ে আঘাত হানার মতো ঘটনা, অ্যাকসেপ্ট ইসরায়েল যেটা আমাদের পাসপোর্টের মধ্যে ছিল সেটা আওয়ামী সরকার তুলে দিয়েছে। আওয়ামী সরকার আসলে ভারতের এবং ইসরায়েল আমেরিকার পুতুল সরকার ছিল, সেটা এই ঘটনার মাধ্যমে প্রতীয়মান হয়। আমরা বিরতির সময় আছে, বিরতির পরে পাশাপাশি ফিলিস্তিনের ইতিহাস জন্য পাঠ্যপুস্তকের প্রতিস্থাপন আমাদের জন্য শিক্ষার্থীদের শিক্ষার জন্য ব্যবস্থা করা হয়, সে দাবি আমরা জানাচ্ছি। আরেকটা কথা বলি, সেটি হচ্ছে যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, আজকে ভারতে উপাসনাগুলো হামলা চালানো হচ্ছে, মুসলিমদেরকে গলায় রশি বেঁধে, পায়ে রশি বেঁধে ট্রাক্টরের পিছনে টেনে হিসেবে নিয়ে দেওয়া হচ্ছে, পাইকারি গণহত্যা চালানো হচ্ছে। সেখানে ওয়াকফ বিল আগের যেটা ছিল সেটা বাতিল করা হয়েছে। আজকে কিন্তু সেক্ষেত্রেও আমরা বলছি ইসরায়েল এবং ভারত মুদ্রার এপিঠ ওপিঠ। ভারত আমাদের পাশের রাষ্ট্র, সুতরাং মুসলমানদের উপরে ভারত আজকে যেভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, মুসলমানদের ধর্মীয় এবং আদি যে আইন, সে আইনের উপর যে খড়গহস্ত করছে, আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচি থেকে সেটার প্রতিবাদ জানানো হয়েছে। এবং বাংলাদেশ সরকার যেন এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যেন একটা বিবৃতি দেয়, কর্মসূচি পালন করে এবং তীব্র প্রতিবাদ জানায়, এটা আজকে কর্মসূচি থেকে আমরা আবেদন জানিয়েছি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস আয়োজনে। ফিরতেছি আলোচনায় শেখ ফজলুল করিম মারুফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি আমাদের সহ আলোচক বলছিলেন যে আমরা ভারতেও কিন্তু দেখি মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে এবং ফিলিস্তিনে বিশেষ করে মুসলিম দেশ হিসেবেই তাদের উপর আক্রমণ করা হচ্ছে, কিন্তু আরব বিশ্বের যে ভূমিকা, আসলে এই দুই দেশের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই আমরা দেখছি না তারা সেরকম কোনো পদক্ষেপ নিচ্ছে। আসলে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ কিনা আমরা বলতে পারি কিনা, আসলে বা কি অবস্থা তাদের? অবশ্যই প্রশ্নবিদ্ধ। আমি আগের প্রশ্নের রেশ ধরে একটু বলি। আমরা প্রতিদিন কোরআন শরীফে নামাজ পড়ার সময় প্রায় বহুবার পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে মাগদুব আলাই মানে অভিশপ্ত জাতি কারা, এটা মানে সমস্ত মুফাসসিরিনের একমত, এটা হলো ইহুদিরা। ইহুদিরা নবীদের উপরে যে নির্মমতা চালিয়েছে সেইটাকে মাথায় নিলে বর্তমান নির্মমতাকে খুব বেশি অস্বাভাবিক মনে হবে না। মানে ইহুদিরা কি এরকম নির্মমতা এটাই নতুন চালায়? বলে না, তারা আগেও এরকম নবীদের উপরে, জনগোষ্ঠীর উপর নির্মমতা চালিয়েছে। এখন আরব বিশ্ব বলেন, আর আমরা যে বারংবার দাবি করছি যে বৈশ্বিক সংস্থাগুলো কেন পদক্ষেপ নিচ্ছে না, আসলে বৈশ্বিক সংস্থাগুলো পদক্ষেপ নিবে কেন? ওরাই তো আসলে এটা সৃষ্টি করছে। যেমন ধরেন ইসরায়েলের প্রতিষ্ঠার যে প্রেক্ষাপট বলা হয় যে 20 শতাব্দীর শুরুতে ইহুদিদের উপরে নিপীড়ন হইল, তার প্রেক্ষিতে তাদের একটা রাষ্ট্র দরকার। এখন নিপীড়নটা করলো কে? আরবরা করছে? অবশ্যই না, নিপীড়নটা করছে ইউরোপীয়রা। হলোকাস্ট হয়েছে ইউরোপে। হলোকাস্টে অত মানুষ মারা গেছে কেন তাই এক প্রশ্ন আছে, হলোকাস্ট সত্যতা নিয়ে প্রশ্ন আছে। ধরেন হলোকাস্ট সত্য, কিন্তু হলোকাস্ট করছে কারা? ইউরোপিয়ানরা। তো তাই যদি হয় তাহলে ইউরোপিয়ানদের রাষ্ট্র তো মানে ইহুদিদের রাষ্ট্র তো ইউরোপে হওয়ার কথা, তা না করে এটা চাপায় দেওয়া হলো কোথায়? আরবের মধ্যে। চাপায় দিল কারা? লিগ অব নেশন যেটা ছিল জাতিসংঘের আগের সংস্থা, ব্রিটেন, ফ্রান্স, পরবর্তী জাতিসংঘ চাপায় দিল। ফলে এই যে বাস্তবতা, এই বাস্তবতার কারণে ফিলিস্তিনিদের উপর নির্যাতন হইলে ইউরোপিয়ানরা, আরব বিশ্ব বা বৈশ্বিক সংস্থা কিছু করবে এই আশা করাটাই আসলে দুরূহ। বলে তারা কি মানুষ না? তারা কি সত্যটা দেখছে না? আমি যে প্রশ্ন করছিলাম, আসলে আমরা দাজ্জালীয় একটা ধারণা আমরা জানি যে এক চোখাটা ইসলামের ধারণার মধ্যে দাজ্জাল একটা আসবে, একটা মানুষ, একটা প্রাণী, অবয়ব, সেটা ঠিক আছে, কিন্তু দাজ্জালীয় চরিত্রের একটা সভ্যতা এটা আমাদের এখানে এখন গ্রো করছে। এই সভ্যতা সবকিছু এক চোখে দেখে। মানে এখানে আপনি দেখবেন যে ইউরোপের অধিকাংশ পত্রিকার বয়ান, অধিকাংশ রাষ্ট্রীয় বয়ানে কি বলে? ইসরায়েলিদের আত্মরক্ষার অধিকার। মারা যাচ্ছে ফিলিস্তিনিরা, শয়শা নিহত হচ্ছে ফিলিস্তিনি, তাদের কাছে ইসরায়েলিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারটা বড় হয়ে দাঁড়াচ্ছে। ফলে এই কারণে তারা আসলে এই সাবজেক্টিভ, সবকিছু সাবজেক্টিভ দেখে এখানে তারা আসলে কিছু করবে না। এখন আরবের অবস্থাটা কি?
আরবে আমরা জানি আরবে গণতন্ত্র বিকশিত হতে দেওয়া হয় নাই। আপনি কুয়েত, কাতার, সৌদি যাবো সব রাজতন্ত্র চলে। এই রাজারা কারা? যারা পশ্চিমকে, আমেরিকাকে একটা ঘুষ দিয়েই ক্ষমতা টিকিয়ে রাখছে। পশ্চিম তাদেরকে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতেছে, আর তার ক্ষমতা টিকিয়ে থাকার স্বার্থে তারা পশ্চিমের পাচারাগিরি করতেছে। এখন বলে ক্ষমতার স্বার্থে এইরকম নির্মম হত্যাকাণ্ডকে সমর্থন করে? বলে করে তো। বাংলাদেশে তো আমরা দেখছি, বাংলাদেশে তো আমাদের এক এক মহিলা, এক ফ্যাসিস্ট, তিনি তো এই কাজটা করছেন তার ক্ষমতা থাকার জন্য। বাংলাদেশে তিনি নির্মম চালাইছেন। ফলে আরবের শাসকরাও তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজগুলো করতেছে। এখন আরবে গণতন্ত্র বিকশিত না হওয়ার কারণে বাংলাদেশে যেহেতু এক ধরনের গণতন্ত্র ছিল, এক ধরনের গণতান্ত্রিক চিন্তা আমাদের মধ্যে ছিল, ভালো হোক খারাপ হোক একটা অতীত আমাদের ছিল, ফলে আমাদের এখানে জুলাই হতে পারছে। কিন্তু আরবে এই চরিত্র না থাকার কারণে আরবে জুলাই হচ্ছে না। তারপরেও আমি শুধু আরবের শাসকদের উপর দোষ দিয়ে আমি শেষ করতে চাই না, আমি আরবের জনগণের উপর দাবি রাখতে চাই। বলে আপনারা আপনাদের সব কিছুতে মাঠে নেমে আসেন না। আমাদের বাংলাদেশের আমরা তরুণরা যদি 2000 2500 তরুণ যদি বুক পেতে দিতে পারি, তা আপনারা বুক পেতে দেন না, দিয়ে হলো সে প্রতিবাদটা করেন। আরবের শাসকদেরকে শাসক পরিবর্তন হয়ে যাক, আর গোটা আরব জুড়ে আর একটা বসন্ত আসুক, যেই বসন্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলবে, কিন্তু সেটাও আসতেছে না। মানে সামগ্রিকভাবে আমি শুরুতে যেটা প্রশ্ন করছিলাম যে ফিলিস্তিন এই সমস্যা, এটা আসলে সমস্যা না, এটা সমস্যার উপসর্গ। সমস্যাটা হলো আমাদের মুসলমানদের মধ্যে উম্মাহ চেতনা না থাকা, শরিয়া সম্পর্কে ধারণা থাকা, ইসলাম দুনিয়াকে আমি কোন চিন্তায় দেখি সেটাকে আমাদের হারায় যাওয়া। আমার দুনিয়াটাকে ভোগবাদী বানায় ফেলা হয়েছে, আমার জীবনটাকে বড় করে ফেলা হয়েছে। কিন্তু ইসলামে, কোরআনে বারংবার বলা হয়েছে এই দুনিয়াটা একেবারে মাতা কলিল, একটা ছোট্ট একটা জিনিস, লাহবুন বলা হয়েছে, খেলতামাশার বিষয়। পরকালটাই হলো আমাদের সত্যিকারের কাল, এটা কল্যাণকর জিনিস। ওই জিনিসটা আমাদের সামগ্রিক মুসলমানদের চেতনার থেকে হারায় ফেলা হয়েছে। ফলে হচ্ছে কি, আমি আমার জীবনটাকে, আমি আমার নিরাপত্তাটাকে, আমি আমার একটা ছোট্ট একটা গণ্ডিকে বড় করে দেখছি। এটা ব্যক্তি পর্যায় থেকে একে রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় এটা হয়েছে। আমি আজকে একটু ছোট্ট করে আজকের এই যে সমাবেশটা হইলো, এই সমাবেশের সাথে আমরা সকলেই ওতপ্রোতভাবে জড়িত। আয়োজনে ভাই যেমন ছিলেন, আমরাও ছিলাম। কিন্তু একটা আপত্তি আমি তখনও করছিলাম, এখনো করে রাখি, যেখানে বলা হয়েছে যে 67 পূর্ববর্তী সীমানা, এর মানে কিন্তু প্রকারান্তরে ইসরায়েলকে মেনে নেওয়া। আমরা আইডিয়ালি এটা হওয়া উচিত না। ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ এই অঞ্চলে ইসরায়েল রাষ্ট্র হওয়ার মতো ঐতিহাসিক কোনো কারণ নাই। ফলে 67 সীমানা কেন, আমরা এখানে ইসরায়েলকে উৎখাত করতে চাইব? হ্যাঁ, হয়তো বলবেন যে কূটনৈতিক প্র্যাগমেটিক কারণে ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করার সুযোগ নাই, সেটা রাষ্ট্রীয় আলোচনা হইলে হোক। কিন্তু যেখানে আমরা মুসলমানরা বাংলাদেশের সবাই স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামছি, আমরা কেউ রাষ্ট্রীয় পর্যায়ে না, আমাদের এখানে রাষ্ট্রীয় কোনো মেহমানও ছিলেন না, হ্যাঁ আমাদের ধর্ম উপদেষ্টা তিনিও কিন্তু এখানে ছিলেন না। ফলে এই জায়গায় আমরা মনে হয় ইসরায়েলের বিনাশটাই আমরা চাইতে পারতাম। আর সত্যি কথা হলো, ইসরায়েলের বিনাশ না হইলে এই অঞ্চলে শান্তি আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেখা গেছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিবাদী মানুষ, তিনি মদিনার ইহুদিদের সাথে কত রকম চুক্তি করার চেষ্টা করলেন। বল ভাই, এমনকি যে মদিনার যে উম্মাহ গঠন করা, সেই উম্মাহ গঠনের মধ্যে কিন্তু ইহুদিরা শামিল ছিল। শুধু এখন আমরা বলি না মুসলিম উম্মাহ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মাহ গঠন করছিলেন, সেই উম্মাতে কিন্তু ইহুদিরা শামিল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইছিলেন যে ওদেরকে নিয়েই একটা মদিনা রাষ্ট্র গঠন করার জন্য। কিন্তু তারা কি না করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার প্রচেষ্টা বন্ধ করলো। শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাহমাতুল আলামিন, তাকে পর্যন্ত বাধ্য হইতে হইলো তাদেরকে মদিনার থেকে সরিয়ে দেওয়ার জন্য। মানে বুঝতেছেন, আরবে যদি শান্তি আনতে হয় তাহলে ইসরায়েলকে বাদ দিয়েই সিদ্ধান্তটা আনতে হবে। বলে এটা অবাস্তব হতে পারে, কিন্তু এটাই আসলে বাস্তবতা, এর না হলে শান্তি আসবে না। জি, ধন্যবাদ মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আমরা যদি বলি যে ক্ষমতাধর রাষ্ট্রগুলো যেগুলো রয়েছে, যেমন করে যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া, চীন বলছি, কিন্তু মুসলমানদের কিন্তু ভোগান্তিতে পড়তেই হচ্ছে। মুসলমানদের উপর এক ধরনের নিধন, এক ধরনের আক্রমণ চলছে। তো এই যে ক্ষমতাধর রাষ্ট্রগুলো গড়ে উঠছে, তারা কেন আসলে কোনো ব্যবস্থা নিচ্ছে না? আসলে আপনি সত্য কথা বলছেন যে বিশ্বের তাবৎ শক্তিধর রাষ্ট্রগুলো, আমি আমেরিকার কথা বলি, রাশিয়ার কথা বলি, চীনের কথা বলি, যেমন আমরা যেরকম ফিলিস্তিনের কথা বলছি, কাশ্মীরের কথা বলছি, আরাকানের কথা বলছি, মাঝখানে আমাদের চীনের উইগুর মানুষের কথাটা সেভাবে আলোচিত হয় না। কিন্তু উইগুর মানুষদেরকে রোজা রাখারও সুযোগ দেওয়া হয় না। তো বিশ্বের তাবৎ প্রান্তরে প্রান্তরে আজকে মুসলমানরা নির্যাতিত, নিগৃহীত। এর অনেকগুলো কারণ বিশ্লেষণ আমরা ইতিমধ্যে আমাদের কথা আলোচনা উঠে আসছি। আপনি আরব কিংবা অনারব বলেন, প্রাচ্য কিংবা পাশ্চাত্য, সকল জায়গায় মুসলিম জনগোষ্ঠী যারা, আমরা নিজেদের জাতিসত্তাকে তো আমরা ভুলে গিয়েছি। আমাদের জীবন আচরণ পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা এখন দুনিয়ার মোহে অন্ধ। অথচ ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন,
দুনিয়ার জীবনটা খেলতামাশা ছাড়া আর কিছুই নয়, ক্ষণস্থায়ী জীবন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জিন্দেগির চাইতে আমার আখিরাতের জিন্দেগি, অর্থাৎ মৃত্যুর পরে যে আমার ফয়সালা হবে, আমাকে হিসাব দিতে হবে, এ ব্যাপারে তো আমরা গোটা মুসলিম জাতি আজকে ওয়াকিফল না। এই জন্য নিজেকে ভুলতে যাওয়া, নিজেকে আত্ম উপলব্ধি করতে না পারা। আমরা কিছুদিন আগে রোজা পালন করেছি, রোজার সময় রাসূল কি হাদিস কি বলেছেন যে ঈমান এবং ইহতিসাবের সাথে যে রমজানের রোজা রাখবে তার বিগত জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। তাহলে বিগত জিন্দেগির গুনাহ ক্ষমার জন্য ঈমান শর্ত আর ইহতিসাব শর্ত। ইহতিসাব মানে কি? আত্মপর্যালোচনা। আমার ভিতরে যে পঙ্কিলতা আছে, পাপ আছে, আমি যে আজকে মুসলিম উম্মার জন্য কথা বলতে পারছি না, দাঁড়াতে পারছি না, এই উপলব্ধি তো আমাদের মাঝে নাই। ঠিকই কিন্তু আমরা রোজা শেষ করে আবার ঈদ উদযাপন করছি। ঈদ তার জন্য যে রোজাটা সঠিকভাবে উদযাপন করতে পেরেছে, পালন করতে পেরেছে, সে জায়গায় আজকে আমরা মুসলিম উম্মাহ ঘুমের মধ্যে আছি। আজকে আমাদের মুসলিম প্রতিটি রাষ্ট্র, আপনি ইন্দোনেশিয়ার কথা বলেন, মালয়েশিয়ার কথা বলেন, আপনি তুরস্কের কথা বলেন, মিশরের কথা বলেন, আরো অনারব সকল জায়গায় আজকে মুসলমানরা একটা যে দ্বীনি রাষ্ট্র হবে, ইসলামী রাষ্ট্র হবে, কল্যাণ রাষ্ট্র হবে, এই জায়গা থেকে তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, কেউ নিজের পিতার আদর্শ, কেউ তার স্বামীর আদর্শ, এভাবে ব্যক্তির জায়গা থেকে আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে তখন তারা এই প্রভু রাষ্ট্র বানাচ্ছে কাউকে, কারো পদলেহন করছে, কারোর সাথে অস্ত্রের চুক্তি করছে তার প্রতিপক্ষকে দমানোর জন্য, বা ইসলামী শক্তি যারা উত্থান হতে চায় তাদেরকে দমানোর জন্য। এরকম বিশ্বের তাবৎ শক্তিধর রাষ্ট্রগুলোর সাথে তারা সম্পর্ক উন্নয়ন করে নিজের গদি টিকে রাখার জন্য বিশ্বের তাবৎ অন্য মুসলমান দেশের প্রতি কি আচরণ হচ্ছে, এটা আমরা মুসলিমরা আমাদের জায়গা থেকে ভুলে গিয়েছি। ফিলিস্তিনের পাশের দেশ হচ্ছে মিশর। মিশরে মুরসি ক্ষমতায় এসেছিল জনগণের ম্যান্ডেট নিয়ে, কিন্তু সেখানকার সিসি এখন যিনি তখন সেনাপ্রধান ছিলেন, হাজারো মানুষকে পাইকারে গণহত্যা চালিয়ে সে কু করে ক্ষমতা দখল করলো। আজকে পর্যন্ত তারা আছে। এই যে ফিলিস্তিন রাষ্ট্রের যে সমস্যার সমাধান হচ্ছে না, দেশের জনগণ যে এত ধরনের বছরের পর বছর জুলুমের শিকার, নির্যাতন নিপীড়নের শিকার, শিশুদের আত্মচিৎকার, তাদের খণ্ড বিখণ্ড দেহ দেখলে আমাদের হৃদয়টা হাহাকার করে ওঠে। মিশরের রাষ্ট্রপ্রধান যারা ফিলিস্তিনের পাশের দেশ যারা, তাদের হৃদয়কে হাহাকার করে ওঠে না? আমি ফেসবুকে দেখলাম কেউ লিখছেন যে বাংলাদেশ যদি আজকে ফিলিস্তিন রাষ্ট্রের পাশে থাকতো, বর্ডার ভেঙে বাংলাদেশের মানুষ আজকে ফিলিস্তিনের গাজাবাসীর জন্য যুদ্ধে নেমে পড়তো। কিন্তু আমার আফসোস হয় মিশরে আজকে তারা নিশ্চুপ হয়ে আছে কেন? মিশর বলেন, জর্ডান বলেন, লিবিয়া বলেন, যারা পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা তো ভূমিকা পালন করছে না। এই সকল ভূমিকা পালন না করা, আরব রাষ্ট্র চুপ থাকা, সবকিছুর জায়গায় হচ্ছে নিজের ক্ষমতা আঁকড়ে রাখা এবং নিজের জাতিসত্তাকে ভুলে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসেবে, আল্লাহর প্রতিনিধিত্বের জায়গা আমার দায়িত্বটা কি? ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের জাতিসত্তার মধ্যে, জাতির মধ্যে একটি দল থাকতে হবে যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আজকে সেই জায়গা থেকে তো মানে আমরা মুসলিম দাবি করি, আমরা ইসলাম আমার ধর্ম দাবি করি, কিন্তু আমার ইসলাম আমাকে যা শিখায় আমি তো তা শিখছি না। একটু বলি, বিরতির পরে আমরা আলোচনা করছি, একটা বিরতির সময় আছে, বিরতি নিয়ে 30 সেকেন্ড। আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, আমাদের দেশে জিহাদের কথা বললে জঙ্গি বলা হয়, ইসলামের কথা বললে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়, ইসলামী সাহিত্যকে জঙ্গি সাহিত্য বলে 16 বছর দেখানো হয়েছে। শুধু এই চিত্র থেকে বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রের অবস্থা সহজে মূল্যায়ন করা যায়। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠান পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। ফিরতেছি আলোচনায় শেখ ফজলুল করিম মারুফ, আপনাকে দিয়ে শুরু করি। আসলে বর্তমান যে প্রেক্ষাপট, এখান থেকে উত্তরণের কি উপায়, আসলে দীর্ঘমেয়াদী কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? আলহামদুলিল্লাহ, দেখেন আমরা তো অনেক আবেগী কথাবার্তা বলি, আসলে অবস্থার প্রেক্ষিতে আবেগী না হয়ে উপায় নেই। কিন্তু এখানে কিছু বাস্তবতাও আছে। সেটা হলো দেখেন বিশ্ব অর্থনৈতিক যে সিস্টেমটা ডেভেলপ করা আছে, এখানে মুসলিম রাষ্ট্রগুলোর পক্ষে কিছু করা কঠিন। যেমন ধরেন আমরা কদিন আগে দেখলাম কি ট্রাম্প কিছু শুল্ক আরোপ করলো, তাতে সবগুলো দেশে ত্রাহি অবস্থা। তুরস্ক অনেক কথা বলেছে, তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন করাটা হয়তো ঠিক হবে না, কিন্তু সেই তুরস্কের উপর নানা রকম অর্থনৈতিক কারসাজি করে তুরস্কের অর্থনৈতিক ব্যবস্থাটাকে একটা বাজে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। ফলে এই যে অর্থনৈতিক ব্যবস্থা, এটা আমার জন্য একটা বড় ধরনের সমস্যা।
আমাদের প্রত্যেকটা দেশের রিজার্ভ কারেন্সি সেটা ইসে রাখা, ডলারে রাখা। তো পুরো অর্থনৈতিক ব্যবস্থা তাদের হাতে রাখা, যে তারা একটু কিছু করলে আমাদেরকে আটকাইতে পারে। আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাটা দেখেন, আজকে বাংলাদেশে এত আন্দোলন হচ্ছে, বাংলাদেশের মানুষ শুরুতে, বাংলাদেশের জন্ম থেকেই আমরা প্যালেস্টাইনের পক্ষে, কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্যালেস্টাইন নিয়ে ওই অর্থে কোনো উপস্থিতি কি আছে? নাই। আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে টিচাররা ইউরোপে গিয়ে পড়াশোনা করে আসেন, তারা ইউরোপীয় চিন্তা চেতনা ধ্যান ধারণা তারা নিয়ে আসেন, তাদের মধ্যে প্যালেস্টাইন সম্পর্কে যে আক্ষরিক অর্থে যে আবেগ থাকাটা সেটা থাকছে না। আমাদের রাষ্ট্র কাঠামো যেটা চলে পশ্চিমের, মানে এখন তো আগে তো রাষ্ট্রের উপাদান বলা হয়তো 4টা, এখন তার একটা উপাদান বলা হয় যে পশ্চিমের বৈশ্বিক স্বীকৃতি। তালেবানের পক্ষে কিছু করা সম্ভব না এখন, আফগানিস্তানের পক্ষে, কারণ বৈশ্বিক স্বীকৃতি না দিয়ে রাষ্ট্রগুলো হাত পা বেঁধে ফেলা হয়। তো এই যে বাস্তবতাগুলো আছে, দীর্ঘমেয়াদে এই বাস্তবতাগুলো যদি কাটায় না ওঠা যায়, তাহলে আসলে প্যালেস্টাইনের পক্ষে খুব কিছু করা সম্ভব না। তবে একটা জিনিস খুব জরুরিভাবে করা সম্ভব, সেটা হলো কি, আমাদের মুসলমানদের তো খেলাফতটা হারিয়ে গেছে, এখন আমাদের ওআইসি আছে, সেখানে সমস্ত মুসলিম বিশ্বে তারা যদি সকলে একত্রিত হয়ে একটা চিন্তা করে, তাহলে 20 বছর পরে হলে সম্ভব। আমরা জানি যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য থিওডর হার্জেল, সেই ভদ্রলোক, লং টার্ম দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনা করে তিনি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করছিলেন। আমরা আজকে সেই লং টার্ম প্ল্যানটা করতে পারি, আমরা ওআইসি রাষ্ট্রগুলো মিলে আমাদের নিজস্ব ব্যাংক তৈরি করতে পারি, আমাদের নিজস্ব মুদ্রা ব্যবস্থা আমরা তৈরি করতে পারি। ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি তৈরি করছে না নিজস্ব মুদ্রা ব্যবস্থা, সেটা যদি করা যায় তো দীর্ঘমেয়াদে, তাইলে হয়তো আমরা একটা ভালো দিকে যাইতে পারতাম। তা না করে ধরেন আজকে একটা মিছিল করলাম, একটা সরকার একটা প্রস্তাবনা দিল, এগুলো করে আসলে খুব বেশি কিছু হচ্ছে না। তারপরেও আজকে যে মিছিলটা হয়েছে, সেই মিছিলের ক্ষেত্রে আমি যারা আয়োজন করছেন, আমরাও তার মধ্যে অন্তর্ভুক্ত, ভাই আমি সহ প্রত্যেকে অন্তর্ভুক্ত, তারপরেও কিছু মানুষ আগে উদ্যোগ নিয়েছেন। এখানে কিন্তু সত্যি কথা হলো জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু এটা মূল অর্গানাইজার না, তারা হলে এটাকে সহযোগিতা করছে। মূল অর্গানাইজার যারা, তাদের প্রতি সত্যিকার অর্থে কৃতজ্ঞতা জানাই, যে তারা আজকে একটা ব্যানারে, এই যে আজকে যে মঞ্চের যে ছবিটা দেখা যায়, সেই ছবিটা কিন্তু অসাধারণ। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস কেন, আপনি দীর্ঘ সময়ের ইতিহাস যদি মাথায় রাখেন, তাহলে এই ছবিটাকে কিন্তু একটা ঐতিহাসিক ছবি মনে হবে, যেখানে সকল ধরনের রাজনৈতিক ওলামাকেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ দাঁড়িয়েছেন। বাংলাদেশের ইসলামপন্থীদের মধ্যে অনেক ধরনের বিভাজন আছে, আপনারা জানেন, সেখানে সব ধরনের ওলামাকেরাম এক কাতারে দাঁড়িয়েছেন। এটার মূল কারিগর হলো যারা আয়োজন করেছেন, তাদের প্রতি অসংখ্য শুকরিয়া। এই গরমের মধ্যে মানুষ যেভাবে আসছে, হাজার হাজার মানুষ প্রচুর কষ্ট করে আসছে, তাদের যে হৃদয়ের যে আকুলতা, হৃদয়ের যে ব্যাকুলতা, সেটার প্রতি আমরা সম্মান জানাই। আর বাংলাদেশ সরকারের কাছে আমি বারংবার এটা বলবো যে ডক্টর ইউনূস সাহেবের অনেক জনপ্রিয়তা আমরা জানি, প্রত্যেকটা তার অ্যাক্সেস একটা অসাধারণ, তিনি সে কাজে লাগাতে পারতেন, এবং তাকে মুসলিম উম্মাহ হিসেবে আসলে অ্যাক্ট করা উচিত। দেখেন, আমরা ভাই একটা বললেন, এটা আবেগী কথা, যে প্যালেস্টাইন যদি আমাদের সীমানার সাথে হইতো, তাহলে আমরা এই গণতন্ত্র হতে দিতাম না, এটা বলি তো, কিন্তু আমাদের মাথায় রাখা উচিত আছে বোধহয়। আমাদের মিয়ানমার, বার্মা যেটা হইলো, ওরা তো আমাদের সীমানার সাথেই ছিল, কি করতে পারছি আমরা? রোহিঙ্গাদের জন্য কিছু করতে পারছি? হ্যাঁ, হয়তো আশ্রয় দিতে পারছি, কিন্তু আশ্রয় তো সমাধান না। ফলে এই রাষ্ট্র ব্যবস্থা এটা আসলে কঠিন, কিন্তু আমরা উদ্যোগটা নিতে পারি যাতে করে দীর্ঘমেয়াদে এটা হয়। এটাই আসলে আমার বলার। আর ইহুদিদের মানে সর্বশেষ যেটা আমাদের করার, সেটা হলো ইহুদি চিন্তার থেকে উঠে আসা। শুধু আমরা কোক বর্জন করলাম সেটা তো অবশ্যই করব, ইহুদি স্বার্থ সব কিছু, একই সাথে সাথে ইহুদি চিন্তা, ইহুদি রাষ্ট্রচিন্তা, ওদের অর্থনৈতিক ব্যবস্থা, ওদের জীবন আচার, সব কিছু থেকে আমাদের উঠে এসে একে সত্যিকার মুসলিম যদি হই, মুসলিম উম্মার চেতনা যদি লালন করি, তাহলে হয়তো আমরা এখান থেকে বেরোতে পারবো। এটা আসলে বলা। জি, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আসলে বর্তমান যে মুসলমানদের অবস্থা সারা বিশ্বে, আসলে এটার জন্য নেতৃত্বকে দায়ী করছেন কিনা, বা নেতৃত্বের সংকট মনে করছেন কিনা, আসলে এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? যে ফিলিস্তিনের এই হত্যাযজ্ঞ এখনো পর্যন্ত চলমান থাকাটা অবশ্যই মুসলিম রাষ্ট্রগুলোর নেতৃত্বের অদূরদর্শী সিদ্ধান্ত এবং তাদের তৎপরতা না থাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আজকে যদি মুসলিম রাষ্ট্রের নেতৃবৃন্দ ভূমিকা পালন করতেন, তাদের থেকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতেন, আমার বিশ্বাস এই জায়গায় সমাধান হতো। মুসলিম রাষ্ট্রগুলো চুপের জায়গায় কেন আসছে? যে আসলে আমরা তো এক এক রাষ্ট্র, মুসলিম এক এক ইহুদিবাদী রাষ্ট্র বলেন, তাদের সাথে বিভিন্ন ধরনের ক্ষমতা টিকিয়ে রাখার জায়গায় আমরা লেনদেনের সাথে যুক্ত হয়ে গেছি। তো আমার বিশ্বাস এই অবস্থা পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? আজকে এই গণহত্যার বিরুদ্ধে ভয়েস রেজ হচ্ছে, বিশ্বের প্রান্তরে প্রান্তরে মানুষ বিক্ষোভ প্রদর্শন করছে। আগামীর তরুণ যারা, বিভিন্ন দেশের মুসলিম তরুণ যারা, তরুণরা এই গণহত্যাগুলো দেখে নতুন করে শিখছে। তরুণদের প্রেশার এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের প্রতি
একটি সুন্দর বিশ্ব বিনির্মাণে, বিশেষ করে ফিলিস্তিনের মতো, গাজার মতো, কাশ্মীর, সিরিয়া, ইয়েমেনের মতো নিপীড়িত মানুষের জন্য দাঁড়াতে বাধ্য হবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং আমরা ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ থেকে লক্ষ হাজার কোটি মানুষের যে প্রতিবাদ বিক্ষোভ, আমি বিশ্বাস করি এটাও গোটা বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ এবং আগামীর প্রজন্ম যারা, তরুণ প্রজন্ম যারা, তাদেরকে অন্তত এই ধরনের কাজ আরো বেশি সম্পৃক্ত করবে। দেখেন আজকে অনেকেই তো কথা আসে যে আরব বিশ্ব চুপ কেন, কিন্তু আরব বিশ্বের চুপ থাকার মাঝেও তরুণতা কথা বলছে, বিভিন্ন প্রান্তের মাত্র সাধারণ জনগণ তো বিক্ষোভ করছে। এই বিক্ষোভগুলো কাজে লাগবে। আমি আজকে মাই টিভিকে ধন্যবাদ জানাই যে আজকে মাই টিভি মার্চ ফর গাজা কর্মসূচিকে সমর্থন জানিয়ে তারা সেভ গাজা একটি ইউনিক আইকন ব্যবহার করছে। অন্যান্য টিভি চ্যানেল করছে কিনা আমি জানি না। তো এই যে অসংখ্য টিভি চ্যানেলের ভিড়ে মাই টিভি যে আজকে আমাদের মার্চ ফর গাজা কর্মসূচিকে সমর্থন জানালো, তারা একটা সিম্বল ব্যবহার করলো। এভাবে প্রান্তরে প্রান্তরে মানুষরা যদি সোচ্চার হয়, ভূমিকা পালন করে, তরুণরা যদি এগিয়ে আসে, তারা যদি রাজপথে নামে, তাদের চিন্তা, লেখনীতে, বক্তব্য, বিবৃতিতে এই বিষয়গুলো যখন আসবে, যেমন মুসলিম রাষ্ট্রের তরুণরা কিন্তু ইউরোপ আমেরিকায় পড়াশোনা করতে যায়, তারা সেখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, সেখানেও তাদের সামাজিক একটা অবস্থান আছে। তা আমার বিশ্বাস এই সামগ্রিক কর্মসূচি এটা কিছুটা হলো গোটা বিশ্বে একটা পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি। এর পাশাপাশি আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের পাশে ভারত আমাদের প্রতি প্রতিনিয়ত কেমন আচরণ করছে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত এখনো কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হয়নি। 1 মিনিটে শেষ করতেন যে আমার শেষ পর্যন্ত হত্যা বন্ধ হয়নি। সুতরাং এই আজকের এই কর্মসূচি ভারতের জন্য একটা মেসেজ। তারা আমাদের মাঝে মধ্যে বলে যে 48 ঘন্টা বাংলাদেশ দখল করবে, তারা হুমকি দেয় বাংলাদেশ টিকতে পারবে না, বাংলাদেশ সৈন্যবাহিনী তাদের কাছে কিছুই নাই। আমি মনে করি এই যে জনতার ঐক্য, বিশেষ করে ফিলিস্তিনের জন্য আমরা একতাবদ্ধ হয়েছি। সুতরাং ভারত যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়, আমাদের স্বার্থ বিরোধী কোনো ভূমিকা পালন করে, সুতরাং এই উম্মাহ, এই দেশের মানুষ যে এক ঐক্যবদ্ধ হতে পারে, এটা ভারতের জন্য একটি মেসেজ। আমি বিশ্বাস করি আজকের এই কর্মসূচি ফিলিস্তিনের জন্য একটা ভালো মেসেজ এবং বাংলাদেশ হিসেবে আমরা অনেক লাভবান হয়েছি। জি, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একবারই শেষ পর্যায়ে প্রিয় দর্শক আলোচনা করছিলাম আসলে ফিলিস্তিনের উপর যে বর্বর হামলা হচ্ছে সেগুলো নিয়ে। আজকের যে আয়োজন বাংলাদেশে মার্চ ফর গাজা, বাংলাদেশবাসী ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে যেভাবে আসলে মানবিকতার পরিচয় দিয়েছে, সেভাবে বিশ্ববাসীর মনে মানবিকতার জাগরণ হোক। ইসরায়েল যে ধরনের হামলা করছে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হোক। আসলে মানবিকতার যে বিপর্যয় ঘটেছে সেখান থেকে উত্তরণে যে মানুষের বাঁচার যে অধিকার, শিশু, নারী, বিশেষ করে যারা এই হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করছেন তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে সকল বিশ্ববাসীর মনে এই বিদারক ঘটনাটির পুনরাবৃত্তি যেন না হয় কখনো, তারা যেন মানুষ হিসেবে বেঁচে থাকতে পারে সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।